হিজলি। কলকাতা শহরের দক্ষিণে হুগলি নদীর প্রবাহকে মোটামুটি 4টি স্তরে ভাগ করা যায়। ফোর্ট উইলিয়াম থেকে উলুবেড়িয়া পর্যন্ত প্রায় 20 মাইল নদীর প্রবাহ দক্ষিণ পশ্চিমাভিমুখী। উলুবেড়িয়া থেকে তার পরবর্তী 20 মাইল নদী দক্ষিণমুখী। এইখানেই হুগলি পয়েন্ট। হুগলি পয়েন্ট থেকে অর্ধবৃত্তাকারে প্রায় 25 মাইল ব্যাপী নদী প্রবাহের মধ্যে ডায়মন্ড হারবার। তারপর সাগর সঙ্গমে ভাগীরথীর যাত্রা শুরু হয়েছে বলা চলে। যাত্রাপথে বাম পাশে পড়ে সাগরদ্বীপ। ফোর্ট উইলিয়াম ও উলুবেড়িয়া থেকে দক্ষিণে যাত্রাপথে ডান দিক থেকে একাধিক নদীর ধারা এসে মিলিত হয়েছে ভাগীরথীর বুকে। তার মধ্যে দামোদর, রূপনারায়ণ, হলদি ও রসুলপুর নদী প্রধান। সর্বপ্রধান হল রূপনারায়ণ এবং ভাগীরথী ও রূপনারায়ণের সঙ্গমস্থলকেই বলে হুগলি পয়েন্ট। এখানেই নদীর বাঁক সবচেয়ে ভয়াবহ। অষ্টাদশ শতাব্দী থেকে সমস্ত বিদেশি নাবিকরা এই কুখ্যাত বাঁকটিকে শঙ্কিত চিত্তে স্মরণ করে আসছেন। সপ্তদশ শতাব্দীতে শোনা যেত হুগলি নদী এইখান থেকেই শুরু হয়েছে এবং এখানকার ঘূর্ণিস্রোত ও অন্তঃপ্রবাহ ছিল অত্যন্ত বিপজ্জনক। আরও দক্ষিণে রসুলপুর নদী এসে মিশেছে হুগলি নদীর সঙ্গে সাগরদ্বীপের ঠিক উল্টো দিকে। সাগরদ্বীপের এই মুখোমুখি স্থানটি কসবা হিজলি। এর প্রায় 7-8 মাইল উজান পথে হল খেজুরি বন্দর ও নগর। বালির পথ আর বালির বাঁধ ঠেলে অবশেষে আমরা খেজুরি বন্দরে পৌঁছলাম। বন্দরই বলা উচিত, কারণ খেজুরির ঐতিহাসিক পরিচয় বন্দর ও বন্দরনগর। এখন তার কোনো পরিচয়ই নেই স্মৃতিটুকু ছাড়া। দৃশ্যটি অপূর্ব। সমুদ্র তীর দেখেছি, তার সৌন্দর্য স্বতন্ত্র। খেজুরি থেকে সমুদ্রের সুমহান অস্তিত্বকে অনুভব করা যায়, সামনে দেখা যায় না। কোথাও কোনো তরঙ্গ গর্জন নেই, জলরাশির আদি অকৃত্রিম হুঙ্কার নেই, অথচ জল ছাড়া কিছু নেই চারিদিকে। 2-1খানা নৌকা দেখা যায় শুধু। মানুষের প্রাচীনতম জলযান যেন আপন খেয়ালে নির্লিপ্তের মতন ভেসে চলেছে। খেজুরিতে দাঁড়িয়ে অতীতের কথা ভাবলে মনে হয় হঠাৎ যেন সমুদ্রগর্ভে অবস্থান করছি। তাই করবার কথা অবশ্য 400-500 বছর আগে হলেই তাই করতে হতো। পঞ্চদশ-ষোড়শ শতাব্দীতে খেজুরি সমুদ্রগর্ভেই ছিল বলে মনে হয়। তার আগে তো ছিলই। তাম্রলিপ্ত বা তমলুকের কাছে ছিল যখন সমুদ্র, তখন খেজুরি ছিল সমুদ্রের অতল গর্ভে নিশ্চয়। তার অনেক পরে দ্বীপের মতন সমুদ্রগর্ভ থেকে খেজুরির অভ্যুত্থান হয়েছে। মনে হয় ষোড়শ শতাব্দীর আগে ভৌগোলিক দেহের গড়ন আরম্ভ হয়নি। খেজুরির জলরাশির কিনারায় দাঁড়িয়ে বহুদূরের অস্পষ্ট সমুদ্ররেখার দিকে তাকিয়ে মনে হয় কত দূরে, কত দিন ধরে সমুদ্র পিছিয়ে গেছে। কেবল খেজুরির নয়, বাংলাদেশের বদ্বীপের গড়নটির অতীত ইতিহাসও মনে পড়ে এখানে দাঁড়িয়ে। নদীমাতৃকা বাংলাদেশের কিভাবে অভ্যুত্থান হয়েছে ধীরে ধীরে সমুদ্রগর্ভ থেকে খেজুরিতে দাঁড়ালে তা অনেকটা অনুমান করা যায়। ষোড়শ শতাব্দীর প্রাচীন মানচিত্রে দেখা যায় ব্র্যাকেটে যেমন ডি ব্যারোজের ব্র্যাকেট ক্লোজড খেজুরি ও হিজলির অবস্থান প্রদেশে একটি দ্বীপের অভ্যুত্থান হচ্ছে। বোঝা যায় সমুদ্রগর্ভের চড়া থেকে খেজুরি হিজলির গাত্রোত্থানকাল প্রায় একই সময়। সপ্তদশ শতাব্দীর মানচিত্রে দেখা যায় ব্র্যাকেটে যেমন ভ্যালেন্টিনের, বাউরির প্রভৃতির ব্র্যাকেট ক্লোজড দুটি স্বতন্ত্র দ্বীপাকারে নির্দিষ্ট হয়েছে। খেজুরি ও হিজলির মাঝখানে ছিল কাউখালী নদী। কাউখালী বাতিঘরটি ছিল মধ্যপথে। এখন কাউখালী নদী বোধহয় খালরূপে বিরাজ করছে। নাম কুঞ্জপুর খাল। একসময় সমস্ত অঞ্চলটি প্রায় জলে ডুবে থাকত। থাকাই স্বাভাবিক। আগাগোড়া টানা উঁচু বাঁধ দিয়ে লবণাক্ত জলের গতিরোধ করে এখন জমি বাসযোগ্য ও আবাদযোগ্য করা হয়েছে। লক্ষণীয় হল
খেজুরির উপকূল অঞ্চল পৌন্ড্র ক্ষত্রিয় প্রধান এবং উত্তরাঞ্চল মাহিষ্য প্রধান। দক্ষিণ 24 পরগনাও পৌন্ড্র ক্ষত্রিয় প্রধান, মধ্যবর্তী দ্বীপগুলিও তাই। খেজুরির সঙ্গে দক্ষিণ 24 পরগনার ও সাগরদ্বীপের ঐতিহাসিক সম্পর্ক আছে, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কও আছে, বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। একসময় কুঞ্জপুর খাল খুব গভীর ছিল। হিজলি ও খেজুরির মধ্যবর্তী সীমানা ছিল এই খাল। এই স্থানের গুরুত্বও ছিল খুব। নবাবী আমলে অন্যতম প্রধান নিমকমহল ছিল এই অঞ্চল। নিচু জলা জায়গায় জলের অভাব ছিল না এবং জল লোনা জল। লবণ তৈরির সুবিধা ছিল সব দিক থেকে। বুনো শুয়োর, মহিষ, হরিণ, বাঘ প্রভৃতি জীবজন্তুরও অভাব ছিল না। পৌন্ড্র ক্ষত্রিয়রাই এখানকার, বিশেষ করে উপকূল অঞ্চলের আদিবাসিন্দা ছিলেন বলে মনে হয়। কলকাতা শহরের প্রতিষ্ঠাতা জব চার্নক সাহেব হুগলি থেকে বিতাড়িত হয়ে সুতানুটিতে এসেছিলেন এবং সুতানুটি থেকে খেজুরি ও হিজলিতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তাকে যুদ্ধও করতে হয়েছিল। তখন খেজুরি ও হিজলির অবস্থা ছিল অন্যরকম। জলাজঙ্গল ও বন্যজন্তুতে ভরা ছিল এসব অঞ্চল। খেজুরি ও হিজলি উভয় স্থান সম্বন্ধে উইলসন সাহেব লিখেছেন, Both places were considered exceeding pleasant and fruitful, having great store of wild hogs, deer, wild buffaloes, and tigers. It was an amusing and interesting trip in those days to take a boat at the town of Khejiri and row all round the two islands into the Rasulpur river and so back to the Hooghly. Noting the busy scenes which meet you on your way. Brackete Wilson Early Annals ... Volume 1 p105, Hedges Diary Volume 1 68 172 175 Bracket closed. সুতানুটি গোবিন্দপুর কলিকাতা গ্রামের পরবর্তী ইতিহাসের রোমান্টিক আলোয় খেজুরি ও হিজলির ইতিহাস অনেকটা ম্লান হয়ে গেছে। কিন্তু এক সময়, আজ থেকে 250-300 বছর আগে, জন কোম্পানির প্রথম ভাগ্য নিয়ে জুয়া খেলার সময় এই স্থান দুটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা ছিল। খেজুরি ও হিজলি কোনো স্থান দেখেই আজ তা বুঝবার উপায় নেই। ঐতিহাসিক নিদর্শনের প্রায় লুপ্ত সামান্য কয়েকটি ধ্বংসচিহ্ন আছে মাত্র, যা দেখে অতীতের ইতিহাস কল্পনা করা ছাড়া উপায় নেই। সমুদ্রপথে বালেশ্বর থেকে খেজুরি পর্যন্ত ইংরেজ নাবিকদের যাতায়াত করতে হতো তখন। ফ্যাক্টরি রেকর্ডে হেজেস ও স্ট্রেনশ্যাম মাস্টারদের দিনপঞ্জিতে খেজুরির এই পথের অনেক চমকপ্রদ সব বিবরণ পাওয়া যায়। কত বিদেশি নাবিক কত রকমে বিপন্ন হয়ে বালেশ্বরের পথে খেজুরিতে আশ্রয় নিয়েছেন তখন, হুগলি থেকে বালেশ্বর যাবার পথে। একটি দৃষ্টান্ত দিচ্ছি। মিস্টার ব্যায়াম arrived there, ব্র্যাকেটে বালাসোর, the 13th cart by way of Kendua, the winds being so strong and contrary that the sloop was forced in from the braces of Kedgari, and thence Mr. Byam went to Kendua and from thence to Balasore. Bracket 26th April 1679, Factory Records, Hooghly number 2. Bracket closed. বাংলাদেশ থেকে সমুদ্রপথে যাত্রার মুখেই ছিল খেজুরি, বিশেষ করে হুগলি ও কলকাতা থেকে। কলকাতা শহরের গোড়াপত্তনের সঙ্গে সঙ্গে জব চার্নকের আমল থেকেই তাই খেজুরি একটি প্রধান বন্দর ও স্টেশন হয়ে ওঠে। একটি এজেন্টস হাউস ও পোর্ট অফিস খেজুরিতে প্রতিষ্ঠিত হয়। অষ্টাদশ শতাব্দীর মধ্যেই খেজুরি একটি টাউনের মতন গড়ে ওঠে। সাহেবদের বসবাসের জন্য ঘরবাড়িও তৈরি হয়। অষ্টাদশ শতাব্দীর মধ্যে খেজুরির বাইরের রূপ কতটা বদলে যায় তার খানিকটা আভাস পাওয়া যায় ক্যালকাটা গেজেট পত্রিকার নিলামের এই বিজ্ঞপ্তিটি থেকে। ফর সেল বাই অকশন on the 29th May 1792, a large upper-roomed house
and premises situate at Kedgiri, containing a hall, 4 bedrooms, and an open veranda standing on 8 bighas of ground more or less. 8 বিঘা জমির উপর এইরকম বারান্দা, হলঘর ও উপরের ঘরসহ প্রকাণ্ড বাড়ি তখন খেজুরিতে একাধিক তৈরি হয়েছিল। এখনও দু একটি পুরানো বাড়ি খেজুরিতে আছে, কিন্তু 1792 সালে যে বাড়ি নিলাম হয়েছিল সেরকম একটিও বাড়ির কোনো চিহ্ন নেই। বিদেশি বণিক ও নাবিকদের প্রধান বিশ্রাম ও আড্ডার স্থান ছিল খেজুরি। ঘরবাড়ি, বন্দর, আপিস, এজেন্টের হাউস, ডাক আপিস ইত্যাদি তো ছিলই, তার সঙ্গে সেকালের ট্যাভার্ন ও হোটেল ছিল। বিদেশিদের এমন কোনো বাণিজ্য কেন্দ্র, বসবাস কেন্দ্র ও বন্দর ছিল না যেখানে ট্যাভার্ন, কফি হাউস বা হোটেল ছিল না। কলকাতা শহরে ছিল, শ্রীরামপুরে ছিল, হুগলিতে ছিল, খেজুরিতে ছিল বিখ্যাত সব ট্যাভার্ন। কলকাতার কসাইতলা ও এসপ্লানেড অঞ্চল ট্যাভার্ন ও কফি হাউসের নাচ গান পানে যেমন সরগরম হয়ে থাকত, খেজুরির বন্দরনগরও তাই থাকত। সেই সব ট্যাভার্ন তো নেই। খেজুরিতে এখন পথের ধারে একটি চায়ের স্টল পর্যন্ত নেই। চায়ের তৃষ্ণার সময় আমাদের তাই বিশেষভাবে খেজুরির সেই সব ট্যাভার্নের কথা মনে পড়ছিল। মগ ফিরিঙ্গি ব্র্যাকেটে আরাকানি ও পর্তুগিজ ব্র্যাকেট ক্লোজড জলদস্যু বিধ্বস্ত, বন্যজন্তু উপদ্রুত খেজুরি অঞ্চল মানুষের বাসোপযোগী হয়ে ওঠে কোম্পানির আমল থেকে। কলকাতায় যখন বন্দর হয়নি, খেজুরিতে তখন বন্দর হয়েছে। বড় বড় মাল বোঝাই জাহাজ যখন কলকাতার গঙ্গার ঘাটে আসত না, তখন খেজুরির উপকূলে তারা নোঙর বেঁধে অবস্থান করত। মালপত্র বোঝাই করা ও খালাস করা হতো খেজুরিতে। তারপর খেজুরি থেকে স্লুপে করে মালপত্র যাতায়াত করত কলকাতায়। শহর কলকাতার বাল্যজীবনে তাই বন্দর খেজুরির গুরুত্ব ছিল খুব বেশি। সেখানে টাউন গড়ে ওঠা স্বাভাবিক। কেবল বন্দর বা পোতাশ্রয় বলে নয়, বীরকুল, খেজুরি, হিজলি, কাঁথি এসব অঞ্চল ছিল তখন স্বাস্থ্য পুনরুদ্ধারের প্রধান স্থান। দার্জিলিং, পুরী, গোপালপুর তখনও সাহেবদের স্বাস্থ্যনিবাস কেন্দ্রে পরিণত হয়নি। বীরকুল, খেজুরি, হিজলি অঞ্চলেই তাঁরা স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য যেতেন তখন। অনেকে গিয়ে আর ফিরতেন না, খেজুরিতেই দেহ রাখতেন। এরকম কত বিদেশি বণিক, নাবিক, কর্মচারী ও স্বাস্থান্বেষী যে খেজুরিতে সমাধিস্থ হয়ে রয়েছেন তার ঠিক নেই। কলকাতা শহর এখন সাবালক হয়েছে। কোম্পানির আমলের খেজুরি বন্দর ও টাউন আজ তাই তার প্রাধান্য হারিয়ে ফেলে প্রায় পুনর্মূষিক রূপ ধারণ করেছে। কিন্তু একবার যেখানে লোকালয় গড়ে ওঠে, নিদারুণ অপ্রত্যাশিত ঐতিহাসিক বা প্রাকৃতিক বিপর্যয় না হলে তা কখনো নিশ্চিহ্ন হয়ে যায় না। খেজুরিও তাই লুপ্ত হয়ে যায়নি। খেজুরিকে যারা প্রধানত মনুষ্য বাসোপযোগী করে তুলেছেন, সেই পৌণ্ড ক্ষত্রিয় ও মাহিষ্যদের বংশধররা আজও অক্লান্ত পরিশ্রম করে খেজুরির উন্নতি সাধন করছেন। অদূর ভবিষ্যতে খেজুরি তার সাময়িক হতশ্রী আবার ফিরে পাবে। বন্দর ও স্বাস্থ্যনিবাস দুই হবার যোগ্যতা আজও আছে খেজুরির। কোম্পানির আমলের অবসান হলেও ভবিষ্যতে মানুষের আমলে আবার একদিন খেজুরি তাই হবে। কোম্পানির আমলের খেজুরির আজ আর কোনো চিহ্ন নেই। দু একটি ভাঙা বাড়িঘরের চিহ্ন আছে শুধু, আর আছে গোরস্থানটি। খেজুরির এই সাহেবদের গোরস্থানটিতে ঘুরলে অনেক অতীতের কথা মনে হয়। বিশেষ করে সমাধিস্তম্ভের খোদিত লিপিগুলি পাঠ করলে কোন পোতে অবস্থানকালে বা যাত্রাকালে কে কত বছর বয়সে মারা গেছে, কে স্বাস্থ্য পুনরুদ্ধারের আশায় এসে ইহলোক ত্যাগ করেছে, এইরকম অনেক কথা জানা যায়। তার মধ্যে প্রেমিকার উদ্দেশ্যে প্রেমিকের খেদোক্তিও আছে এবং কাব্যের ছন্দবদ্ধ ভাষায়। তার মধ্যে একটি এখানে উদ্ধৃত করছি। দিনাজপুরের তদানীন্তন জজ ও ম্যাজিস্ট্রেটের স্ত্রী এমেলিয়া অসুস্থ হয়ে স্বাস্থ্য উদ্ধারের জন্য এখানে এসে 28 বছর 2 মাস বয়সে
1822 সালের 26শে জুলাই মারা যান। দুঃখ করে তাঁর স্বামী লিখেছেন স্মৃতিস্তম্ভের গায়ে, "The sanguine hope of a husband who adored her, that the dread calamity would be averted by the effects of the sea air, proved vain immediately on the return of the ship, owing to the loss of her rudder after an escape from danger. When sorrow weeps over virtue's sacred dust, our tears become us, and our grief is just. Such are the tears he shed who grateful pays this last sad tribute to his love and praise." খেজুরির অতীত জীবনের হইহল্লা হাসি কান্নার দিনগুলি, কোম্পানির আমলের বিচিত্র সব স্মৃতিকথা এই গোরস্থানটিতে কিছু কিছু খোদাই করা আছে। আর আছে ঝাউবনের শনশন শব্দ। মনে হয় যেন গোরস্থানের সাহেবরা অতীতের মগের মুল্লুকের লুণ্ঠনের সেই সোনার দিনগুলির কথা ভেবে সমাধির ভিতর থেকে গভীর দীর্ঘশ্বাস ফেলছেন। একসময় ভাগীরথী দিয়ে বঙ্গোপসাগরের পথে সমুদ্রযাত্রাকালে এবং যাত্রা শেষে ভাগীরথীর মোহানায় প্রবেশকালে দূর থেকে নাবিক, বণিক ও অন্যান্য যাত্রীরা হিজলির তাজ খাঁ মসনদি আলার মসজিদটি দেখতে পেতেন। পর্তুগিজ, ইংরেজ, ডাচ, ফরাসি সকল জাতের বিদেশি বণিকরা দূর থেকে বাতিঘরের মতন ব্র্যাকেটে যখন বাতিঘর হয়নি ব্র্যাকেট ক্লোজড তাজ খাঁর মসজিদ দেখে কুলের কিনারা পেতেন। মগ পর্তুগিজ বোম্বেটেদের চোখেও এই মসজিদ দূর থেকে ভেসে উঠত প্রথম। আজও নদী ও সাগর পাড়ের এদেশি মাঝিমাল্লারা যাতায়াতের পথে দূর থেকে হিজলির এই আস্তানার দিকে চেয়ে মছলন্দি পীরের উদ্দেশ্যে ভক্তিভরে প্রণাম জানিয়ে যায় হিন্দু মুসলমান সকলে। এখনও এই প্রাচীন মসজিদটি হিজলিতে আছে, আর জঙ্গলে আবৃত কিছু বাড়িঘরের ভগ্নস্তূপ হিজলির অতীতের ঐতিহাসিক জীবনের একমাত্র স্মৃতিস্তম্ভ। সেকালের পাঠান সেনাপতিরা যুদ্ধে নিহত হলে পীর গাজী রূপে পূজা পেতেন। মুসলমান ফকির দরবেশ সাধুরা তো পেতেনই। এইসব পীরস্থানের দৈব মাহাত্ম্য ক্রমে সর্বসাধারণের মধ্যে স্বীকৃত হতো। মুসলমান যুগের দুটি প্রধান সংগ্রাম ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ও উত্তরবঙ্গে এই রকম পীরস্থানের খুবই প্রাদুর্ভাব হয়েছিল দেখা যায়। ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল প্রভৃতি কাব্যের দিগ্বন্দনায় পশ্চিমবঙ্গের অনেক প্রাচীন পীর ও পীরস্থানের উল্লেখ পাওয়া যায়। হিজলির বিখ্যাত মছলন্দি পীরের কথাও এই সব বর্ণনার মধ্যে আছে। হিন্দু কবিরা সকলেই প্রায় হিন্দু দেবদেবীদের মতন সসম্ভ্রমে মুসলমান পীরদের বন্দনা করতেন। সপ্তদশ শতাব্দীর শেষে কবি সীতারাম দাস ব্র্যাকেটে নিবাস সুখসায়ের মাতুলালয় ইন দাস ব্র্যাকেট ক্লোজড পীরের যে বর্ণনা দিয়েছেন তার কতকাংশ এখানে উদ্ধৃত করছি। বন্দ পীর ইসলামী গড় মান্দারণে, বাঘ মহিষ কাননে বাস পালে পাল, মান্দারণ গৌড়েতে যাহার জাঙ্গাল, ত্রিপিনীর পীর বন্দ দফর খাঁ গাজী, হুগলির হিঙ্গাবন্দ দিল হয়া রাজি, হিজলির বন্দীপ তাজ খাঁ মছন্দলি, পেকাম্বর মোকাম করিল যার হেঁটে, ফরজন্দ পয়দা লইল কেউটালের পেটে, নাম তার তাজ খাঁ থুইল পেকাম্বর, অধিকার দিল তারে দরিয়া ডফর, জমি হেতু দরিয়াকে হুকুম করিল, 10 যোজন দরিয়া হুকুমে পাছু হইল, ইত্যাদি। হিজলির মছলন্দি পীর যুদ্ধে নিহত কোনো বীর সৈনিক নন। ভ্রাম্যমান ধর্মপ্রচারক কোনো ফকির দরবেশ সাধুও নন তিনি। তার ঐতিহাসিক নাম তাজ খাঁ মসনদ ই আলা এবং একজন ঐতিহাসিক ব্যক্তি তিনি। হিজলি অঞ্চলে তিনি রাজত্ব করতেন। ধর্মপ্রাণ ও উদার রাজা ব্র্যাকেটে জমিদার ছিলেন বলে আজ তিনি পীর রূপে সকলের পূজা পান। তাজ খাঁর ইতিহাস যারা আলোচনা করেছেন ব্র্যাকেটে বিদেশি ও এদেশি লেখকরা ব্র্যাকেট ক্লোজড, তারা সকলেই
প্রায় একাধিক পরস্পর বিরোধী কিংবদন্তির উপর নির্ভর করে অনেক ভুলভ্রান্তির চোরাবালিতে অসাবধানে পদার্পণ করেছেন। এ বিষয়ে নির্ভরযোগ্য ইতিহাস খেজুরি নিবাসী মহেন্দ্রনাথ করণের হিজলির মসনদ-ই-আলা গ্রন্থখানি। সম্প্রতি আচার্য যদুনাথ সরকার সযত্নে সংশোধন ও সংযোজন করে এই গ্রন্থের একটি নূতন সংস্করণের পাণ্ডুলিপি ব্র্যাকেটে অপ্রকাশিত তৈরি করেছেন। মহেন্দ্রনাথের পুত্র স্বর্গত কৌস্তুভকান্তি করণের সৌজন্যে পাণ্ডুলিপিখানি আমার দেখবার সুযোগ হয়েছিল। হিজলি অঞ্চলের ইতিহাস ও মসনদ-ই-আলার ইতিহাস প্রধানত এই পাণ্ডুলিপি থেকেই আমি সংগ্রহ করেছি। হিজলির মসজিদের খাদেমদের ব্র্যাকেটে সেবক গৃহে একখানি প্রাচীন ফার্সি হাতে লেখা পাণ্ডুলিপি পাওয়া গেছে। তাতে মসনদ-ই-আলা বংশের বিবরণ লেখা আছে। লেখকের নাম মুন্সি শেখ বিসমিল্লাহ সাহিব, সাং সঁড়ো, জেলা বালেশ্বর, 1784 খ্রিস্টাব্দে লিখিত। লিপিকরের নাম পহলুয়ান আলী, সাং কসবা, পরগনা, অমরশি। বিসমিল্লাহ সাহিব আত্মপরিচয় প্রসঙ্গে লিখেছেন যে তার এক ভাই চাকলা হিজলির দেওয়ান-ই-আদালতে মুন্সির কাজে নিযুক্ত ছিলেন তখন তিনি তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে হিজলিতে আসেন। মসনদ-ই-আলার আস্তানায় জিয়ারত করার জন্য তিনি আসেন। স্থানীয় লোকদের তিনি মসনদ-ই-আলার বিবরণ জিজ্ঞাসা করেন, কিন্তু কেউ কিছু বলতে পারেন না। তখন একদিন কাঁথি নিবাসী মুন্সি নাসিরুল্লাহ ও দরিয়াপুর নিবাসী শেখ মুহম্মদ দায়েম তাঁকে মসনদ-ই-আলার একখানি ইতিহাসের বই এনে দেন। এই বই থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংকলন করে এবং প্রবীণ ব্যক্তিদের মুখের কথা শুনে তিনি এই ফার্সি ইতিহাস লেখেন। বিসমিল্লাহ সাহিবের এই ইতিহাসের মধ্যে অতিরঞ্জিত উপাখ্যান খুব বেশি থাকলেও এর ঐতিহাসিক মূল্য অস্বীকার করা যায় না। এই ফার্সি পাণ্ডুলিপির সংক্ষিপ্ত বিবরণ এই: বাংলাদেশে হুসেন শাহের রাজত্বকালে উড়িষ্যার সীমান্তে সমুদ্রের তীরে চণ্ডীভেটি মৌজায় মনসুর ভূঁইয়া নামে একজন ক্ষমতাশালী মুসলমান জমিদার বাস করতেন। তার দুই পুত্র ছিল, জমাল ও রহমত। জমাল ছিলেন বিষয়বুদ্ধিসম্পন্ন এবং রহমত কুস্তি, শিকার ইত্যাদি নিয়ে সময় কাটাতেন। লোকের কুপরামর্শে রহমতের প্রতি বীতশ্রদ্ধ হয়ে জমাল তাকে হত্যা করার ষড়যন্ত্র করেন। জমাল পত্নী এই চক্রান্তের কথা রহমতের কাছে প্রকাশ করে দেন। রহমত গুমগড় পরগনায় সমুদ্র তীরের অরণ্য সংকুল ধীবরপল্লীতে উপস্থিত হন। সেখানে বাঘ সিংহাদি হিংস্র বন্যজন্তু বিনাশ করে তিনি সেই ধীবরপল্লীতে বাস করতে থাকেন এবং 500 ধীবরকে লাঠিয়াল করে গড়ে তোলেন। ধীবরদের সাহায্যেই অরণ্যের কতকাংশ বাসোপযোগী ও আবাদযোগ্য করে ঘরবাড়ি তৈরি করেন। এই সময় চাঁদ খাঁ নামে এক বণিকের সঙ্গে তার পরিচয় হয়। বাণিজ্য যাত্রাপথে চাঁদ খাঁর সঙ্গীরা পানীয় জল সংগ্রহের জন্য হিজলিতে অবতরণ করেন। চাঁদ খাঁর কাছ থেকে কিছু ধনলাভ করে তিনি হিজলির অরণ্য হাসিল করে জনপদ স্থাপন করেন এবং একটি দুর্গ নির্মাণ করেন আত্মরক্ষার জন্য। ভীমসেন মহাপাত্র তাঁর কর্মচারী নিযুক্ত হন। ক্রমে শক্তি ও লোকবল সঞ্চয় করে তিনি ভোগরায়, পটাশপুরের কতকাংশ, অমরশি, ভূঁইয়ামুঠা, সুজামুঠা, জলামুঠা প্রভৃতি অঞ্চল দখল করেন। এই স্থানে প্রচুর হিজল গাছ ছিল বলে তিনি স্থানটির নামকরণ করেন হিজলি। ভীমসেন মহাপাত্র, দ্বারকা দাস ও দিবাকর পাণ্ডা এই কর্মচারীদের পরামর্শে রহমত বাদশাহের কাছ থেকে জমিদারির সনদ গ্রহণ করতে উদ্যোগী হলেন। বাকর খাঁ তখন উড়িষ্যার সুবাদার। রহমত তার সঙ্গে দেখা করে সনদ পান এবং ইখতিয়ার খাঁ উপাধি গ্রহণ করেন। ইখতিয়ার খাঁর পুত্র দাউদ খাঁ পরে হিজলির অধিপতি হন। দাউদ খাঁর বহু পুত্র সন্তানের মধ্যে তাজ খাঁ মসনদ-ই-আলা একজন। অন্যান্য পুত্রদের মধ্যে রসুল খাঁ, দরিয়া খাঁ প্রমুখের নাম
বিশেষ উল্লেখযোগ্য। ফার্সি পাণ্ডুলিপির এই বিবরণের মধ্যে কিছু ঐতিহাসিক ভুলভ্রান্তি আছে। পাণ্ডুলিপিতে বলা হয়েছে ইখতিয়ার খাঁর ব্র্যাকেটে রহমত খাঁ পিতা মনসুর ভূঁইয়া হুসেন শাহের সমসাময়িক ছিলেন। হুসেন শাহ 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। বাকর খাঁ 1628 খ্রিস্টাব্দে শাহজাহান কর্তৃক উড়িষ্যার সুবাদার নিযুক্ত হয়ে কটকে যান। মনসুর ভূঁইয়ার পুত্র রহমত তাঁর কাছ থেকে সনদ নিয়ে ইখতিয়ার খাঁ উপাধি গ্রহণ করেন। ফার্সি পাণ্ডুলিপির মতানুযায়ী পিতা পুত্রের কালের ব্যবধান প্রায় 125 বছর হয়ে যায়। তা হয় না, অসম্ভব। আমাদের মনে হয় কোনো মুঘল সুবাদারের শাসনকালে মনসুর ভূঁইয়া চণ্ডীভেটিতে বসবাস করতেন। মনসুরের পুত্র রহমত খাঁ, রহমতের পুত্র দাউদ খাঁ, দাউদের পুত্র তাজ খাঁ মসনদি আলা, তাজ খাঁর পুত্র বাহাদুর খাঁ। তাজ খাঁ ঠিক কোন সময়ে তাহলে হিজলির অধিপতি ছিলেন? হিজলি অঞ্চলে দীর্ঘকাল থেকে প্রচলিত যে মসন্দলির গীত প্রচলিত আছে তাতে অমিত বিক্রম সিকন্দরের ভাই তাজ খাঁই মসনদি আলা রূপে বর্ণিত হয়েছেন। পর্তুগিজ মিশনারি সিবাস্টিয়ান ম্যানোরিক 1628 খ্রিস্টাব্দের জুন মাসে বাকর খাঁর কাছ থেকে ইখতিয়ার খাঁর ব্র্যাকেটে রহমত সনদ লাভের ঠিক 5 মাস পরে সামুদ্রিক দুর্ঘটনায় বাধ্য হয়ে হিজলির তীরভূমিতে উপস্থিত হন। এই সময় হিজলির অধিপতি ছিলেন মসনদি আলা, কারণ ম্যানোরিক বারংবার তার নাম উল্লেখ করেছেন। তাহলে দেখা যাচ্ছে বাকর খাঁর সুবাদার পদে নিয়োগের সময় থেকে ম্যানোরিকের হিজলি অবতরণের সময়ের মধ্যে অর্থাৎ 5 মাসের মধ্যে ইখতিয়ার খাঁ ও তাঁর পুত্র দাউদ খাঁর রাজত্বকাল শেষ হয়ে যায় এবং তাজ খাঁ হিজলির অধিপতি হন। 1649 খ্রিস্টাব্দে তিনি পুত্র বাহাদুর খাঁকে রাজ্যভার অর্পণ করেন। গৃহচক্রান্তে ও রাজস্বের দায়ে বাহাদুর 1651 খ্রিস্টাব্দে বন্দী হলে তাজ খাঁর জামাতা জৈন খাঁ হিজলির অধিপতি হন। 1660 খ্রিস্টাব্দে বাহাদুর খাঁ আবার হিজলির রাজত্ব ফিরে পান। তাহলে 1628 থেকে 1649 সাল পর্যন্ত তাজ খাঁ মসনদি আলার রাজত্বকাল বলা যায়। পুত্র বাহাদুর খাঁর বন্দি জীবনে ও আত্মীয় স্বজন কর্মচারীদের রাজ্যলোভে ও চক্রান্তে তাজ খাঁ শেষ জীবনে খুবই মনোকষ্ট পান। কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। ব্র্যাকেটে 1651 থেকে 52 সালে ব্র্যাকেট ক্লোজড। মসনদি আলা উপাধি পাঠান আমলের উপাধি। কথার অর্থ হল যার আসন উচ্চ। মোগল যুগে তাজ খাঁর নামের সঙ্গে এই উপাধি তাঁর গুণগ্রাহীরা ব্যবহার করেছেন। তাঁর ধর্মপ্রাণতা ও উদারতার কথা আজও হিজলি অঞ্চলের সর্বসাধারণের মুখে মুখে শোনা যায়। ভিক্ষুক ফকিরেরা আজও তাজ খাঁর গীত গেয়ে ভিক্ষা করে বেড়ায়। এই গীত মসন্দলির গীত বলে পরিচিত। এই গীতের হরিসাউ ও তার কন্যা রূপবতীর ব্র্যাকেটে সত্যবতী উপাখ্যানটি উল্লেখযোগ্য। গীতের সূচনা এই: বন্দি বাবা মসন্দলি না করিও বাম, কদমেতে লিখে রাখো অভাগার নাম। আমি জানি তোমারে, আমারে জানে কে, মরিয়া না মরে তোমার নাম জপে যে। পহেলা বারাম দিল বাহিরি মোকাম, তারপরে বারাম দিল হিজলি মোকাম। চৌদিকেতে লোনা পানি, মধ্যেতে হিজলি, তাহাতে বাদশাহী করে বাবা মসন্দলি। লয়া বাজার বসিয়াছে হিজলি শহরে, বহুত বেচা কেনা হবে সেই সে বাজারে, ইত্যাদি। তাজ খাঁ মসনদি আলার মসজিদের গায়ে আরবি ও ফার্সি অক্ষরে একটি লিপি আছে। তাতে মসজিদ সমাপ্তির অব্দ 1058 বলে লেখা আছে, অর্থাৎ হিজরি 1058 হল 1648 থেকে 49 খ্রিস্টাব্দ। শ্রী চৈতন্যের অন্যতম প্রধান ভক্ত শ্যামানন্দের প্রধান শিষ্য রসিকানন্দ 1512 শকাব্দে জন্মগ্রহণ করেন। হেনকালে রসিকের পৃথ্বী আগমন শকাব্দ 1500 বার আছয়ে প্রমাণ।
রসিক মঙ্গল। রসিক মঙ্গল গ্রন্থে রসিকানন্দের অনুষঙ্গী হিজলির বৈকুণ্ঠ দাস সম্বন্ধে বলা হয়েছে, হিজলি মণ্ডলে বৈকুণ্ঠ মহাশয় রসিকেন্দ্র চূড়ামণি যাহার হৃদয় শত শত সাধু সেবা করে নিরন্তর, আপনা বিকাগ্রতা সাধু সেবে দৃঢ়তর। তাজ খাঁ মসনদিয়ালা এই বৈকুণ্ঠ দাসের ধর্মনিষ্ঠায় প্রীত হয়ে তাঁর আরাধ্য বিগ্রহ গোকুলচন্দ্র রায় ঠাকুরের সেবার জন্য কয়েকখানি গ্রাম দেবোত্তর দান করেন। শোনা যায় পটাশপুরের বিখ্যাত পীর মখদুম শাহের কাছে দীক্ষা নিয়ে মসনদিয়ালা ফকিরি ধর্ম গ্রহণ করেন। হিজলির মসজিদ স্থাপন করে তাজ খাঁ তার সেবা কার্যের জন্য খাদেম বা পরিচারক, শিরনি তৈরির জন্য গুড়িয়া ব্র্যাকেটে গুড়ের মিষ্টান্ন তৈরি করতে বলে গুড়িয়া বলা হতো ব্র্যাকেট ক্লোজড, দুধ যোগানোর জন্য গোয়ালা, প্রহর ঘোষণার জন্য ঘড়িয়াল, ধামসা ব্র্যাকেটে দুন্দুভি বাজাবার জন্য বাদ্যকর প্রভৃতিকে প্রয়োজনীয় জমি লাখেরাজ দান করেছিলেন। এদের অনেকেই বংশানুক্রমে এখনও সেই লাখেরাজ ভোগ করছেন। হিজলির তাজ খাঁ মসনদিয়ালার জীবনাবসানের পর 1651 সালে ইংরেজ বণিকরা বাংলাদেশের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন হুগলিতে। তার আগে বালেশ্বর থেকেই বাংলার সঙ্গে বাণিজ্যের লেনদেন চলত। 1682 সালের আগস্ট মাসে উইলিয়াম হেজেস কোম্পানির প্রথম গভর্নর ও এজেন্ট হয়ে হুগলিতে এসে দেখেন নবাব শায়েস্তা খাঁর কর্মচারীরা বাণিজ্যে নানাভাবে বাধা দিতে আরম্ভ করেছেন। 1686 সালের 28 অক্টোবর ইংরেজ কুঠির 3 জন সৈন্য হুগলির বাজারে আক্রান্ত ও প্রহৃত হয়। মোগল ফৌজদার আব্দুল গনি কুঠি আক্রমণ করেন এবং কাঁচা ঘরবাড়ি পুড়িয়ে দেন। জব চার্নক তখন হুগলির কুঠির কর্মচারী। চার্নক সসৈন্যে ভাগীরথীর পূর্ব তীরে সুতানুটিতে পালিয়ে আসেন। সেখান থেকে গার্ডেন রিচের দুর্গ অধিকার করে অপর তীরে হিজলি দ্বীপ আক্রমণ করে দখল করেন। 1687 সালের মে মাসের মাঝামাঝি শায়েস্তা খাঁর সেনাপতি সমাদ 12,000 সৈন্য নিয়ে হিজলি থেকে ইংরেজ বিতাড়নের জন্য অভিযান করেন। প্রচণ্ড যুদ্ধ হয় হিজলিতে। 1687 সালের মে জুন মাসে 11 জুন ইংরেজরা হিজলি ছেড়ে চলে যান। শায়েস্তা খাঁ তাদের উলুবেরিয়াতে অবস্থানের অনুমতি দেন। জব চার্নক আবার দ্বিতীয়বার সুতানুটিতে এসে উপস্থিত হন ব্র্যাকেটে 1687 সেপ্টেম্বর ব্র্যাকেট ক্লোজড। পরে আবার গণ্ডগোল হওয়ায় চার্নক 1688 সালের নভেম্বর মাসে সুতানুটি ছেড়ে চলে যান। তৃতীয়বার জব চার্নক সুতানুটিতে আসেন 1690 সালের 24 আগস্ট। এই দিনই কলকাতা শহরের ঐতিহাসিক প্রতিষ্ঠার দিন।